আচ্ছা, আগের ক্লিপে একটুখানি বাকি ছিল একটা জিনিস। দুটো আমি দেখিয়েছিলাম, দুটোর নাম বলেছিলাম। একটা ধাতু, ধাতব আয়ন, আর একটা ছিল হচ্ছে ধাতু অদ্রাব্য লবণ, ধাতব লবণ। ঠিক আছে, এবার হচ্ছে গ্যাস তড়িৎদ্বার। গ্যাস যেটা, তো গ্যাস তড়িৎদ্বারের মধ্যে অবশ্যই সিস্টেমে এটা কিন্তু প্ল্যাটিনাম থাকবে, হাইড্রোজেন, এটা গ্যাসিয়াস মিডিয়ামে এইচ প্লাস, এটা হচ্ছে অ্যাকোয়াস সিস্টেম। মানে যে গ্যাসটা নেব তার করসপন্ডিং আয়ন থাকবে গ্যাস তৈরির ক্ষেত্রে। তো এটা নর্মালি আমরা লিখতে পারি এইচ প্লাস, এটা অ্যাকোয়াস, ইলেকট্রন হাফ অফ হাইড্রোজেন, এটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, তো ক্লোরিন দিয়েও হয়। তারপর প্ল্যাটিনাম লিখলাম, Cl2 গ্যাস, এটা হচ্ছে Cl মাইনাস, এটা হচ্ছে অ্যাকোয়াস। তো এখানে হাফ Cl2 গ্যাস, ইলেকট্রন Cl মাইনাস, এটা হচ্ছে অ্যাকোয়াস। এটা গ্যাসের ক্ষেত্রে। আর রেডক্স বা যেটা জারণ, বিজারণ ক্ষেত্র যেটা আছে, সেক্ষেত্রে ধরো প্লাটিনাম দিলাম, MnO4 মাইনাস, এটা অ্যাকোয়াস সিস্টেম, Mn2 প্লাস, এটাও অ্যাকোয়াস। আর হাইড্রোজেন এটা H প্লাস, এটা হচ্ছে পরপর আছে। তো এখানে নর্মালি কি হয়, সিস্টেমেটিক্যাল রিঅ্যাকশন MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস তৈরি হয়, এটা 4 অণু জল থাকে, এখানে 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন। তো জারণ বিজারণের এই যে স্টেপটা আমি যখন বলছি, এই স্টেপটা কিন্তু তোমরা আগে পড়েছো, মানে ক্লাস 11-এ কিন্তু এটা ছিল যে ওই যে MnO4 মাইনাসের সঙ্গে যেটা 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন প্লাস Mn2 প্লাস প্লাস হচ্ছে 4H2O। ঠিক আছে, তো মোটামুটি এই টাইপের রিয়াকশানগুলো মোটামুটি আছে। তো এবার আমরা যেটা দেখবো, এটা একটুখানি বাদ ছিল বলে এটা বলে দিলাম। এবার দেখো উপরে আমরা কিছু জিনিস লিখেছি, এই যে পার্টটা। তো এটা আগে একটুখানি দেখি তড়িৎ রাসায়নিক শ্রেণী। দেখবে তোমাদের একটা টেবিল আছে, তড়িৎ রাসায়নিক শ্রেণী, যেখানে যে টেবিলটায় উপরের দিকে যেগুলো আছে সেগুলো দেখবে সব নেগেটিভ হতে হতে ক্রমশ দেখবে বাড়ছে তলার দিকে ডাটাটা। ঠিক আছে, তো সবার প্রথম দেখবে এরকম আছে Li প্লাস Li। তো এটা তো খুব সিম্পল, Li প্লাস প্লাস ইলেকট্রন দেখবে রিয়াকশন দেওয়া আছে Li, এর একটা ভ্যালু দেওয়া আছে, ভ্যালুটা হচ্ছে -3.05। লিথিয়ামের পরে দেখবি পটাশিয়াম আছে, জাস্ট আমি একটা দুটো স্যাম্পল লিখছি। এটাও দেখবে K প্লাস প্লাস ইলেকট্রন, কে এর ডাটা দেওয়া আছে -2.93। দেখো ক্রমশ কিন্তু ভ্যালুগুলো বাড়ছে, মাইনাস থেকে ক্রমশ প্লাসের দিকে যাচ্ছে। এই করতে করতে এই এগোতে এগোতে দেখবে একটা হাইড্রোজেনের একটা থাকবে, যেটা H প্লাস অপটিক দিয়ে হাফ অফ H2। তো এখানে এটা ব্যালেন্স হলে H প্লাস প্লাস ইলেকট্রন দিলে কি হচ্ছে, হাইড্রোজেন, যদি তুমি হাফ দিয়ে দাও এটা হাইড্রোজেন, এর কিন্তু ভ্যালুটা হচ্ছে কি 0। তারপর ঠিক তার পরে দেখবে আরো ক্রমশ বাড়তে বাড়তে তলার দিকে যে ডেটাগুলো পাবে সেগুলো আস্তে আস্তে ক্রমশ প্লাসগুলো বাড়ছে। তুমি এটা কেন লিখলাম, এই টেবিলটা কিন্তু মুখস্থ করার দরকার নেই, জাস্ট পোটেনশিয়াল ভ্যালুগুলো একটু মনে রাখবে, যেগুলো প্র্যাকটিসের সময় দেখবে ম্যাথগুলো আসবে, যেমন কপার থাকবে, আয়রন থাকবে, সিলভার থাকবে, লিথিয়াম, এই ডেটাগুলো একটুখানি দেখবে। হাইড্রোজেনটা 0। এবার আমি আগের ক্লাসে ছিল যে প্রমাণ হাইড্রোজেন যে তড়িৎদ্বার যে বিভব, সেই মানটা কত 0। এই মানটা যদি আমি জানি, তাহলে আমি করসপন্ডিং বা এর ডেটাটা যোগ বা বিয়োগ ক্যালকুলেশনটা করতে পারবো, যে একটা আমার নোন জানি এটা 0, আর একটা আমি জানি না কত, কিন্তু একটা নোন থেকে একটা আননোনের ভ্যালু আমরা সবসময় কী করতে পারি, ক্যালকুলেশন আমরা কিন্তু করতে পারি। কিন্তু যেটা এই জন্য এই টেবিলটা সম্বন্ধে ধারণা থাকা দরকার। আর কিছু কিছু জিনিস যে এর উপরে বা নিচে তাদের প্রভাব কেমন হয় না হয়, সেটা দিয়েও আমরা বুঝতে পারবো। দেখো
এইগুলোকে বলে প্রমাণ বিজারণ বিভব। তাহলে প্রমাণ বিজারণ বিভব উপর থেকে নিচের দিকে যত নামছি তত কি বাড়ছে না? মাইনাস থেকে ক্রমশ কোন দিকে যাচ্ছে? প্লাসের দিকে যাচ্ছে। তাহলে মাইনাস থেকে ক্রমশ যদি প্লাসের দিকে যায়, তাহলে সেই ডেটার উপর বেস করে দেখো এই জায়গাটা কিছু কথা লিখেছি। প্রমাণ বিজারণ বিভবের মান যত বেশি, তড়িৎদ্বারে তত বেশি বিজারণ ঘটবে। তাহলে তড়িৎদ্বারে তত বেশি বিজারণ ঘটবে, উক্ত তড়িৎদ্বারে অন্তর্গত জারিত রূপে বিজারিত হওয়ার প্রবণতা বেশি। ঠিক নিচের লাইনে আবার লিখেছি যে প্রমাণ বিজারণ বিভবের মান যত কম, তড়িৎদ্বারে কম বিজারণ ঘটবে, একটা ছোট্ট হাইফেন দিয়ে লেখা আছে জারিত হওয়ার প্রবণতা বেশি। আবার নিচে লেখা দেখো বিজারক রূপে ক্রিয়া করবে সর্বোচ্চ। সুতরাং কথাগুলো খুব ইম্পর্টেন্ট, একটা ব্যাখ্যা দিলে তুমি মানে বুঝতে পারবে যে কেন হচ্ছে জিনিসটার গুরুত্ব অনেকটা আছে। তো কিছু কথা এখানে লেখা আছে, আমি আগের ক্লাসে একটু বলা আছে, দেখো বলা আছে যে তড়িৎ রসায়ন শ্রেণীতে অর্ধকোষ বা তড়িৎদ্বার বিক্রিয়াগুলিতে বিজারক রূপে কাজ করে। আমি বলেছি এখানে বিজারক বা বিজারণ এই জিনিসটা কিন্তু সব থেকে বেশি এখানে হচ্ছে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে এই যে ডেটাটা দেওয়া হয়েছে, ডেটার উপরে যেটা লিখেছি এর উপরে কিছু ব্যাখ্যামূলক জায়গা। প্রথম যেটা বললাম বিজারণ বিভব দিই। নেক্সট তারপরে দেখো আমরা বলেছি যে হাইড্রোজেনের ক্ষেত্রে বিভবের মানটা কত হয়? 0 ধরা হয়। এটাও দেখবে আছে, ওখানে লেখা আছে। এবার ওপর থেকে নিচের দিকে নামছি, ভ্যালুগুলো ক্রমশ বাড়ছে এবং নিচ থেকে যত উপর দিকে যাচ্ছি ভ্যালুগুলো তোমার মানে ভ্যালুগুলো প্রমাণ বিজারণ বিভবের মানগুলো নেগেটিভ হচ্ছে। তো মানে প্রমাণ বিজারণ বিভবের মান যত বেশি হবে, প্রমাণ অবস্থায় তড়িৎদ্বার তত বেশি বিজারণ ঘটবে এবং তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান যত কম, তাহলে তার তত বেশি জারণ হবে। ঠিক আছে, এবার যেটা দেখার বিষয় একটা ব্যাখ্যামূলক জায়গা আমরা একটু দেখব। ধরো লিথিয়াম, ভালো করে দেখো, এই যে এটা লিখেছি যে টেবিলটার উপরে দেখবে বলছিলাম লিথিয়াম প্লাস লিথিয়াম আছে, আর টেবিলটার ঠিক নিচে আছে হাফ F2 দিয়ে F মাইনাস। ঠিক আছে, তা এক্ষেত্রে এই লিথিয়াম যেটা আগে যেটা আছে উপরের দিকে আছে, এগুলো একটু মনে রাখবে যে Li যেটা আছে এটা হচ্ছে বিজারিত রূপ। এটা হচ্ছে জারিত রূপ। ঠিক আছে, আর যেটা F2 অবশ্যই এটা দেখো চার্জ নেই, তাহলে এটা অবশ্যই জারিত রূপ হবে। আর এইটা কি হবে? বিজারিত রূপ। ঠিক আছে, তো এই ফরমেশন অনুযায়ী যদি এই রূপ এইটা রিয়াকশন সিস্টেমে এই লিথিয়াম এইটা এটা যেহেতু জারিত রূপ, তাহলে সিস্টেমে জারিত হওয়ার এই মোটামুটি এটা হচ্ছে Li, এটা হচ্ছে বিজারিত, হচ্ছে বিজারিত, এটা হচ্ছে বিজারিত রূপ, এটা হচ্ছে জারিত রূপ। F2টা জারিত রূপ, এটা হচ্ছে বিজারিত রূপ, এর মাইনাসটা। তো এটা হচ্ছে বিজারিত রূপ হওয়ায় এটার জারিত হওয়ার প্রবণতা মানে লিথিয়াম, ভালো করে দেখো, এটার জারিত হওয়ার প্রবণতা সব থেকে বেশি। তাহলে মানে বিজারক রূপে ক্রিয়া করবে কোনটা সর্বোচ্চ, সেটা কে? Li। অপোজিট দিকে Li প্লাস এটা বিজারিত হওয়ার প্রবণতা তথা জারিত রূপে থাকার প্রবণতা হচ্ছে সর্বনিম্ন, সব থেকে কম। এটা হচ্ছে জারিত হওয়ার প্রবণতা বেশি লিথিয়াম, বিজারক রূপে ক্রিয়া করবে সর্বোচ্চ, কিন্তু Li প্লাস এটা হচ্ছে বিজারিত হওয়ার প্রবণতা তথা জারিত রূপে ক্রিয়া করার মানে প্রবণতা সেটা হচ্ছে সব থেকে কম। উল্টো দিকে ভাবো, F2 যেটা নিয়েছি, F2-র ক্ষেত্রে হাফ F2-র ক্ষেত্রে F2 এটার ক্ষেত্রে বিজারিত হওয়ার প্রবণতা থেকে বেশি,
অর্থাৎ জারিত রূপে থাকার প্রবণতা সর্বোচ্চ, কিন্তু এফ মাইনাস এটার জারিত হওয়ার প্রবণতা হচ্ছে তথা বিজারক রূপে থাকার মানে বিজারিত রূপে কাজ করার প্রবণতা সর্বনিম্ন। এটা কিন্তু কম, এটার বেশি, এটার বেশি, এটার কম। মানে এই কনসেপ্টটা আনার জন্য কিন্তু এই লাইনটা লিখেছি। দেখো এই দুটো টপিক দিয়েই বারবার যা বলার বলছি, ঠিক আছে? এইটা একটু দেখতে হবে। এবং এরপরে যেটা ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে ভালো করে থিওরিটা পড়বে, বইয়ের সঙ্গে মিলিয়ে পড়বে, দেখবে সব কিছু একদম কনসেপ্ট ক্লিয়ার হবে। এরপর যে জিনিসটা, কিছু কিছু জিনিস যে সবার সঙ্গে রিয়াকশন করে না। যেমন আমি যদি দেখি যে জিঙ্ক প্লাস HCl ZnCl2 আর হাইড্রোজেন এটা তৈরি হয়েছে। আর একটা হচ্ছে কপার প্লাস 2HCl CuCl2 হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। দুটো বিক্রিয়া কি হবে? এটা কিন্তু তড়িৎ রাসায়নিক শ্রেণী দিয়ে ব্যাখ্যা করা সম্ভব বা ব্যাখ্যা করা যায়। সেটা দেখো, এই যে হাইড্রোজেন, এই যে বলছিলাম না হাইড্রোজেনের উপরে হাইড্রোজেনের নিচে, তো যে সমস্ত মানে ভালো করে এই কথাটা মনে রাখবে, যে সমস্ত এলিমেন্ট, হ্যাঁ জিঙ্ক হতে পারে, কপার হতে পারে, যারা হাইড্রোজেনের উপরে থাকবে তারা নর্মালি সেই সমস্তগুলো আমাদের প্রমাণ বিজারণ বিভবের মান তাদের কী হয়? নেগেটিভ হয়। আমরা জানি উপরে যেগুলো থাকে সেগুলো নর্মালি কী হয়? নেগেটিভ হয়। তারাই H প্লাস আয়নকে বিজারিত করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে, ঠিক আছে? তাহলে আমার নর্মালি জিঙ্ক এবং কপার, তোমরা টেবিলটা দেখলে বুঝতে পারবে কপার আর হচ্ছে জিঙ্ক, হাইড্রোজেনের উপরে থাকে হচ্ছে জিঙ্ক। দেখবে ওখানে টেবিলটা, ও H প্লাসকে বিজারিত করে হাইড্রোজেন উৎপন্ন করার কি থাকবে? প্রবণতা দেখায়। তাহলে এর সঙ্গে এটার বিক্রিয়া হয়, এটা তৈরি হাইড্রোজেন উৎপন্ন হতে পারে। কিন্তু কপার তো নিচে, প্রবণতা কম, কখনো নেই বলবো না, প্রবণতা কম তুলনামূলক, আমরা এই রিয়াকশনটা হওয়ার প্রবণতা কম। আর এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী দিয়ে কিন্তু কী করতে হবে? এটাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? নেক্সট, তারপরে দেখবে জল থেকে হাইড্রোজেন উৎপন্ন করার প্রবণতা। জল থেকে হাইড্রোজেন প্রবণতা বলতে গেলে ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এদের যে বিক্রিয়া, যাদের দেখবে তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরে অবস্থান করছে, মানে মোটামুটি সিরিজ অনুযায়ী মোটামুটি দেখে রাখবে যে কারা মোটামুটি আগে, কারা তল মানে তব্বর নিচে আছে, দিয়ে থিওরিটিক্যাল লিখে দিতে পারবে যে যেহেতু এর উপরে, সুতরাং এর প্রমাণ বিজারণ বিভবের মান কম, সুতরাং এর প্রবণতা এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক এরকম ধরনের 2-3 লাইনে যদি শর্ট কোশ্চেন আসে লিখতে পারবে। এরকমভাবে প্রতিস্থাপন করাটা দেখতে পাবে। আর একটা জিনিস দেখবে, কিছু কিছু এলিমেন্ট যেমন আমরা পড়েছি, দেখো যে সোডিয়াম, যে মেটালিক সোডিয়াম, ধাতব যে সোডিয়াম, সেটাকে জলের তলে কী রাখতে হয়? এই জলে বলছি, কেরোসিনের নিচে কী রাখতে হয়? ডুবিয়ে রাখতে হয়, খোলাইতে রাখা যায় না, মানে আগুন ধরে যেতে পারে। আবার আমাদের যেগুলো হেভি মেটাল, যেগুলো যেমন আমরা পড়ি সোনা, রূপো, ঠিক আছে, সিলভার, গোল্ড, এগুলো সব কি ওপেন অর্নামেন্টস হিসেবে ন্যাচারালি ইউজ করা হয়। তো এগুলো ওপেনেতে কেন থাকে? তো এগুলোর একই কনসেপশন। তুমি দেখো যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীর খুব উপরে অবস্থান করছে, যেমন দেখো লিথিয়াম, পটাশিয়াম, আমি লিখছিলাম যে টেবিলটা লিখছিলাম, টেবিলটা দেখলেও বুঝতে পারবে, তাদের বিজারণ বিভবের মান কম, ফলে এদের জারিত হওয়ার প্রবণতা বেশি। সেই জন্য কি সক্রিয়তা খুব বেশি হয়, এই জন্য খোলা হয়, এদেরকে কী করা যায় না, রাখা যায় না। আবার অপরদিকে এই যে সিলভার, গোল্ড, এদের কথা বললাম, এদের প্রমাণ বিজারণ বিভবের মান এর পজিটিভ, তার মানে কি জারিত হওয়ার প্রবণতা এদের কম, সক্রিয়তা কম, সেই জন্য খোলা হয়, এদেরকে রাখা যেতে পারে, ঠিক আছে? এইরকমভাবে এই ব্যাখ্যাগুলো কিন্তু পড়তে হবে। বিজারক রূপে ধাতু যে নিষ্কাশন করা হয়, যেগুলো তোমার কার্বন বিজারণ পদ্ধতিতে ব্যবহার করা হয়, যেমন তোমার উদাহরণ বলতে হবে লোহা, মানে আয়রন, জিঙ্ক, এদেরকে কার্বন বিজারণ পদ্ধতিতে করা সম্ভব, কিন্তু যেগুলো সোডিয়াম, পটাশিয়াম, এদের সক্রিয়তা খুব বেশি হয়, সুতরাং এই প্রসেসে এদেরকে নিষ্কাশন করা কখনো সম্ভব নয়, ঠিক আছে? এগুলো দেখবে। আর তড়িৎদ্বার বিভব দিয়ে দেখবে যে এখানে আছে, দেখবে এফির সঙ্গে কপারের একটা রিয়াকশান লেখা আছে, এফি এবং কপারের মধ্যে ওই বিভব দিয়ে, মানে আমরা এখানে যেটা আছে যে হ্যাঁ এটার সঙ্গে ওই বিক্রিয়া, ওর বিজারণ বিভব বেশি বা কম সেটা দিয়ে বলবো, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি, যখন ম্যাথামেটিক্যালির দিকে যাবো, তখন দেখবো যে একটা ডেটা দেখেই আমি বলে দেবো যে হ্যাঁ এটা প্রমাণ বিজারণ বিভব বেশি, এর কম, সুতরাং এই ক্যাথোডে বিক্রিয়া করছে, কি অ্যানোডে বিক্রিয়া করছে,
ঠিক আছে? তো সেটা দেখো, যেটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে যে গ্যালভানিয়াম কোষের ক্যাথোড এবং অ্যানোডের যে বিক্রিয়া, তো এখানে সেল রিপ্রেজেন্ট করতে হয়। ঠিক আছে? তো সেল কিভাবে রিপ্রেজেন্টেশন হয়, আমরা একটুখানি আগে আগের ক্লাসে দেখছিলাম যে জিঙ্ক প্লাস Cu2 প্লাস, এটা অ্যাকোয়াস ছিল, এটা সলিড ছিল, Zn2 প্লাস, এটা হচ্ছে অ্যাকোয়াস, এটা হচ্ছে Cu, এটা হচ্ছে সলিড, এই রিয়াকশনটা ওখানে ছিল। আমি বলেছিলাম এখানে যে ছবিটা সেই সময় এঁকেছিলাম, জিঙ্ক দণ্ড মানে তড়িৎদ্বার, তার সঙ্গে থাকে গিয়ে জিঙ্ক সালফেট, এটা কি হিসাবে ছিল, অ্যানোড হিসাবে ছিল। মনে রাখবে অ্যানোডটাকে যখন লিখবো, রিপ্রেজেন্ট করব, প্রথমে মেটাল, তারপরে একটা স্ল্যাশ মানে উলম্ব দাগ, তার করসপন্ডিং লবণ মানে সল্ট। ঠিক আছে? তাহলে প্রথমে মেটাল, এটা কিসের জন্য লিখছি ভালো করে দেখবে, এটা কিন্তু ম্যাথ করতে গেলে এগুলো কাজে লাগবে। অ্যানোড, তাহলে মেটাল করসপন্ডিং দ্য সল্ট, তাহলে আমি মেটাল তার সল্ট থেকে আমরা এটা লিখতে পারি Zn2 প্লাস, জিঙ্ক সালফেটটা আসছে কিছু Zn2 প্লাস। আর ক্যাথোড যখন লিখবো ঠিক উল্টো, ক্যাথোডে ছিল কি, আমরা এটা কোথা থেকে পাচ্ছি, জিঙ্কটা যে Zn-SO4, এইটা আমরা লিখেছিলাম না, অর্ধ জারণ যে বিক্রিয়াটা ছিল সেখানে হয়েছিল জিঙ্ক থেকে Zn2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, কোথা থেকে এটা হলো, জিঙ্কের কনসেপ্ট, তাই এখানে জিঙ্ক। আর অর্ধ বিজারণ, এটা কোথায় হয়েছিল, জারণটা অ্যানোডে, এটা কোথায় হয়েছিল, ক্যাথোডে, Cu2 প্লাস প্লাস 2 ইলেকট্রন হয়েছিল কি, Cu। তাহলে কপারের ক্ষেত্রে, কপার না মানে ক্যাথোডের ক্ষেত্রে, কপার বলবো না, ক্যাথোডের ক্ষেত্রে আগে হচ্ছে সল্ট CuSO4, তারপর হচ্ছে মেটাল ধাতু, তাহলে এটা আমি লিখতে পারি Cu2 প্লাস, সল্ট থেকেই আসছে Cu2 প্লাস Cu। এই পর্যন্ত বোঝা গেল? তাহলে আমার যদি এটা লিখতে বলে আইইউ কনভেনশন হিসেবে, যেটা আমরা সেল রিপ্রেজেন্ট করতে হয়, সেটা যদি আমাদের লিখতে হয়, তাহলে প্রথমে লিখতে হয় সবসময় অ্যানোডটা, জিঙ্ক একটা দাগ, Zn-SO4 ডবল স্ল্যাশ CuSO4 সিঙ্গেল স্ল্যাশ Cu। তো এটা আয়নীয় লেখা যায়, আয়নীয় তো লিখে জিঙ্ক Zn2 প্লাস ডবল স্ল্যাশ Cu2 প্লাস Cu। ডবল স্ল্যাশটা কি, এটা হচ্ছে সল্ট ব্রিজ, আমরা যে বলেছিলাম লবণ সেতু, লবণ সেতুর জন্য এটা, কারণ কি এটা আলাদা একটা মানে এটা তো অর্ধশেল, এটা একটা অর্ধশেলকে মানে বাউন্ডলি ইলেকট্রন নিউট্রালিটি হতে পারে, তাদের মধ্যে সংযোগ স্থাপন করে রেখেছে, সেটা হচ্ছে কি লবণ সেতু। ঠিক আছে? তাহলে অ্যানোড, তাহলে এই যে সেলটা রিপ্রেজেন্ট করি, তাহলে এটা দেখে পরিষ্কার, একটা সেল দেখলে বুঝতেই পারবো যে বাম দিকে থাকবে সবসময় অ্যানোডেরটা, ডান দিকে থাকবে ক্যাথোডেরটা। ক্লিয়ার? তাহলে এটা দেখে পরিষ্কার আমরা বুঝতে পারবো। এবার সেটা কিভাবে লিখছি সেটাও আমরা দেখে বুঝতে পারলাম যে কিভাবে এটাকে লিখছে, মানে আগে মেটালকে লিখছে না আগে সল্টকে লিখছে, কোন সল্টটাকে আগে লিখছে কোন সল্টটাকে পরে লিখছে, তাহলে এটা দেখলে নিশ্চয়ই কি আমরা বুঝতে পারবো। এবার তোমার কথা হচ্ছে যে আমরা এই যে বিভব আকারে লিখেছি যে ক্যাথোড অ্যানোড, কার আগে কার পরে, এরকমভাবে এই জায়গায় একটা জিনিস সবসময় মনে রাখবে যে আমরা যখন ক্যালকুলেশন বা কিছু করব, একদম ভালো করে মনে রাখবে, প্রমাণ বিজারণ বিভবের মান কম হবে। ধরো তুমি এটা জানো না, কিন্তু তোমাকে একটা E0 ভ্যালু বলে দিল, একটা বললো প্লাস 0.34 ভোল্ট, আর একটা বলে দিল 1.76 ভোল্ট। তুমি এটা দেখে কি করে বুঝবে কোনটা ক্যাথোডে কোনটা অ্যানোডে? এর আগে অবশ্য লিখলো, এরকম ভাবে লিখে দিয়েছে যে Zn অবলিক Zn2 প্লাস বা Cu2 প্লাস অবলিক এরকম কিছু লিখে দিবে, কি করে বুঝবে? মনে রাখবে অ্যানোডের ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভবের মান কম, আর ক্যাথোডের ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভবের মান হচ্ছে বেশি। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু যেন মাথায় থাকে।
তাহলে নিশ্চয়ই এই যে দুটো লিখেছি 1.76 আর 0.34, তাহলে এটা 0.34টা কার জন্য? অ্যানোডের জন্য। 1.76টা কার জন্য? ক্যাথোডের জন্য। এইটা যেন মনে হয়, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু অঙ্ক করতে গেলেও দেখবে কাজে লাগবে। মানে এই ডেটাটা দেখে তুমি বুঝতে পারবে যে কোনটা ক্যাথোড এবং কোনটা অ্যানোডের জন্য। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মানে অনেক কিছু না জানা জিনিসও অনেক এখান থেকে জানা যায়, জাস্ট ট্রিকগুলো যদি হয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার তোমাকে একটা ডেফিনেশন আছে গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল। আচ্ছা একটা জিনিস, তাহলে বেশিটা কার বললাম? ক্যাথোডের। তাহলে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রভাব হবে? ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। দেখো আমরা যখন এই সেলটাই করেছিলাম, ইলেকট্রন প্রভাবিত ছিল অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, তড়িৎ কোথা থেকে? ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। কেন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হচ্ছে? দেখো এই বিভব থেকে কিন্তু সেটা প্রমাণ করা যায় যে ক্যাথোডের বিভবটা দেখো বেশি, আমি বললাম না, এক্ষুনি বললাম, আর অ্যানোডের বিভবটা কম। তার মানে ক্যাথোড থেকে সেই জন্য অ্যানোডের দিকে তড়িৎটা কি আছে? প্রভাবিত হচ্ছে তড়িৎটা। আচ্ছা এবার দেখো যে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, মুক্ত বর্তনীর অবস্থায় কোনো গ্যালভানীয় কোষের তড়িৎদ্বয়ের মধ্যে বিভব পার্থক্যের যে প্রভাব, মানে পার্থক্য, বিভব পার্থক্য, সেটাকে কি বলবো আমরা? ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। মানে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। একটু লাস্টের দিকে দেখি বলবো এই ক্লাসে, যে বিভব প্রভেদ থেকে আমি দেখবো ই দিয়ে দেখবে চিহ্নিত করবো, যেটাকে এই জায়গায় লিখবো বিভব প্রভেদ। সেই বিভব প্রভেদটাই কি? ইলেকট্রোমোটিভ ফোর্সের জন্য রেসপন্সিবল। ঠিক আছে, তাহলে এইবার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে গেলে কাজে লাগবে যে একটা বেশি একটা কম তো হচ্ছে, তাহলে আমরা ই সেলটা কি করে বের করবো? ই রাইট মাইনাস ই লেফট, আর ফর রাইট। তার মানে এটা আলটিমেট কি? ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। মনে থাকে জানো? আর এইটা লিখেছি, এটা কি নর্মাল? তাহলে স্ট্যান্ডার্ড স্টেট যখনই বলবে কিছুই না, প্রমাণ অবস্থা হলে সবসময় এটা লিখবে, মাথায় একটা করে কি হয়? শূন্য। প্রমাণ তড়িৎচালক বলে ডেফিনেশন দিতে পারে, সেখানে কিছুই না, আমরা পড়েছি প্রমাণ মানেই অবশ্যই সেখানে সক্রিয়তা, মানে সক্রিয়তা একক ইউনিট ধরা হয়, অ্যাটমোস্ফিয়ার, 1 অ্যাটমোস্ফিয়ার প্রেশার, আর তোমার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্যালকুলেশন করা যে বিভব প্রভেদ হবে, তাটাকে বলবো প্রমাণ অবস্থায় তোমার হচ্ছে তড়িৎচালক বল সেটাকে। এবার এই যে E0 সেল, এবার ক্যালকুলেশনের যে সাপেক্ষে একটা জিনিস বলি, এই যে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড লিখেছি, সবসময় মনে রাখবে এই ভ্যালুটা যেন কি হয়? পজিটিভ হয়। স্টার দিয়ে দিলাম। নেগেটিভ যদি হয়, ম্যাথ যখন করবো তাহলে কিন্তু আমি ভুল করছি, মনে রাখতে হবে সবসময়। পজিটিভ কনভেনশন অনুযায়ী বলছি কিন্তু একদম, মানে কোনো জায়গায় যেন উল্টো পাল্টা কনভেনশনের সঙ্গে যেন ট্যালি না করবে, একটা ট্র্যাকে দেখবে কোনো জিনিস ভুল হবে না। তার মানে তাহলে এইটা যদি পজিটিভ করতে হয়েছে, ভালো করে দেখো, ধরো দুটো ডাটা পজিটিভ আছে, তার মধ্যে যার ভ্যালু কম সে অ্যানোডে, যার ভ্যালু বেশি সে ক্যাথোডের, ক্যাথোড থেকে অ্যানোড বিয়োগ করে দিলাম, ডেটাটা ঠিকঠাক ফাইন পেয়ে গেলাম। কিন্তু ধরো একটা হচ্ছে -0.34 আর একটা হচ্ছে -0.76, এবার কি করবে? কম কার এই দুটোর মধ্যে? এর, তাহলে এটা কার হবে? অ্যানোডের। এটা কার হবে? ক্যাথোডের। আমি কি বলেছি? ক্যাথোড মাইনাস অ্যানোড, তার মানে এইটা লিখবো মাইনাস ও মাইনাস, এইটা মানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে +0.76 -0.34, তাই ভ্যালুটা কি হবে? পজিটিভ। তার মানে আলটিমেট কি হলো? অ্যানোডে আমি বলেছি ক্যাথোড মাইনাস অ্যানোড, তাহলে -0.34 -0.76 এত ভোল্ট। দেখবে ক্যালকুলেশন করলে ডেটাটা আসবে কি? পজিটিভ আসবে, কারণ এটা প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই ভ্যালুটা সবসময়ের জন্য কি আসবে? তখন সবসময়ের জন্যই পজিটিভ হবে এটা, এই সেলটা, এটা যেন মনে থাকে। তাহলে রিয়াকশনটা কি হবে? স্বতঃস্ফূর্ত হবে, স্পন্টেনিয়াস হবে, কিন্তু না হলে কিন্তু হবে না। ঠিক আছে, এবার দেখো নান্সড যে ইকুয়েশন অনুসারে, তাহলে এইগুলো বোঝা গেল। এবার নান্সড ইকুয়েশন, সেই নান্সড ইকুয়েশন অনুযায়ী কিভাবে করে, আমরা নান্সড ইকুয়েশন আগে পড়েছি। তো নান্সড ইকুয়েশন নর্মাল যে এবিসিডি দিয়ে হয়েছে সেই ফর্ম থেকে, না সেটা
আর লিখছি না, নর্মাল যেটা পড়েছি সেটা জিঙ্ক থেকে মানে জিঙ্ক প্লাস Cu2 প্লাস থেকে Zn2 প্লাস প্লাস Cu। তা আমরা এর হাফ সেল রিয়াকশন আমরা আগেই দেখেছি, এটা হচ্ছে Zn2 প্লাস Cu2 প্লাস Cu। ভালো করে দেখো, আমি আগে বলেছি যে সলিড হয় যেগুলো সেগুলোর অ্যাক্টিভিটি বা সক্রিয়তা কত হয় 1। তো সেলে যখন হবে ও আলটিমেট অটোমেটিক এলিমিনেট হয়ে যাবে সিস্টেম থেকে। তো ধরো এইটার পাশে লেখা আছে, একসঙ্গেই বলে দিয়ে যাচ্ছি, ভালো করে দেখো জিনিসটা। ধরো Zn এটা সলিড, Zn2 প্লাস এটা হচ্ছে 1 মোলার, Cu2 প্লাস এটা হচ্ছে C1 কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে Cu, এটা হচ্ছে সলিড। ঠিক আছে, এটা আলাদা একটা রিয়াকশন কিন্তু, হ্যাঁ? আমি যে রিয়াকশনটা হয় সেটা বললাম। তোমাকে এই রেমারটা দিয়েছে, দিয়ে তোমাকে বলেছে যে এই এই রিয়াকশানে ধরো তোমাকে কিছু কিছু ডেটা দিয়েছে, সে আমি যখন আসবো যখন বলছি একটা যেটা বের করতে বলেছে। দেখো তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই এই রিয়াকশন করতে হবে প্রথমে। তো এটা আমি কি করে করবো? তাহলে আমার এখান থেকে প্রথমে হাফ সেল রিয়াকশন, এটা দেখেই বুঝতে পারছি এটা কিসের, অ্যানোডের, আর এটা কিসের, ক্যাথোডের রিয়াকশন। অ্যানোড হাফ সেল মানে অর্ধ কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া, আগে কিন্তু পড়িয়েছি। অর্ধজারণ বিক্রিয়া আমি বলেছি তীর চিহ্নের ডান পাশে সবসময় ইলেকট্রন হয়, Zn2 প্লাস প্লাস হচ্ছে ইলেকট্রন, অর্ধ বিজারণ এইভাবে লিখতে হবে, Cu2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, এটা হচ্ছে Cu। যোগ করলে কি হচ্ছে Zn প্লাস Cu2 প্লাস প্লাস Zn2 প্লাস প্লাস ইলেকট্রন মিলেছে, মানে এইটাই তৈরি হবে, সরি Cu এটাই তৈরি হবে। এবার এই যে তৈরি হলো, তাহলে আমি কি এটাকে এবার নানস্ট ইকুয়েশনে লিখতে পারি, ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই 2 কেন আসলো দেখো, এই দুটো ইলেকট্রন, সরি এটা দুটো ইলেকট্রন ব্যালেন্স করতে গেলে দুটোই লাগে, দুটোই তো বোথ সাইডে ব্যালেন্স দুটো, লগ বিক্রিয়াজাত Zn2 প্লাস Cu2 প্লাস Zn, এই দুটো থাকবে না কারণ এদের অ্যাক্টিভিটি 1, কারণ এটা সলিড। এইটা থাকবে। ধরো পরীক্ষায় এইটা তোমাকে দিয়েছে, এইটা বলে দিয়েছে তড়িৎদ্বারের বিজারণ বিভব, আর E0 সেলটা বলেনি, কিন্তু E0 সেলটা না বলে করসপন্ডিং Zn অবলিক Zn2 প্লাস এর ভ্যালুটা আমি ধরো উদাহরণ দিয়ে বলছি 0.76 ভোল্ট, আর Cu2 প্লাস মাইনাস 0.34 ভোল্ট আমি জাস্ট লিখছি। তাহলে তুমি এখান থেকে ই সেলটা ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড বের করে নিতে পারবে। ই ক্যাথোড ই অ্যানোড কোনটা হবে পরিষ্কার লেখা যায়, তখন বের কপারটা হচ্ছে ক্যাথোডে আর জিঙ্কটা হচ্ছে অ্যানোডে, সেইভাবেই ডেটা দেওয়া থাকবে, তাহলে এখানে একটা ভ্যালু আসবে। তাহলে এটা বললো না, কিন্তু ওই ডেটা থেকে তুমি এটা বের করে নিলে, এইটা বা এইটা লগ, এইটা বা এইটা দেখো এরকম ব্র্যাকেটে দেবে Zn2 প্লাস ব্র্যাকেটে লেখা থাকবে, যেটা এখানে লেখা আছে কত, এইটা 1, Cu2 প্লাসটা দেওয়া নেই, C1 তোমাকে বলেই C1টা বের করতে, তাহলে এইটা তুমি জানো দেওয়া আছে, এটা বের করেছো, এটা ক্যালকুলেশন করবে, এটা 1 দেওয়া আছে, তাহলে C1টা বেরিয়ে যাবে। এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিন্তু এরকমভাবেই দেয়, ঠিক আছে? তাহলে এই প্রসেসে এই ডেটাগুলো বের করতে হবে, অনেকগুলো এক্সাম্পল আছে, এই দেখবে পরপর যেগুলো আছে। এরপর দেখো নান স্টেট যে সমীকরণ, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, দিয়ে তাদের কীরকমভাবে কোশ্চেন তোমার এই দুটো বলে দিতে পারে, এটা বলে দিতে পারে, এটা বের করতে হতে পারে, যে কোনো কিছু, এইটা তোমার হচ্ছে এইভাবে তুমি ক্যালকুলেশন করে নেবে, তখন এখান থেকে একটা দেবে, একটা বের করে নিতে পারে, তখন এটা বলে দেবে, ঠিক আছে? এবার যে নান স্টেট যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের সাহায্যে সাম্য ধ্রুবকের মান মানে কে এর মান বের করতে হবে।
তো কে এর মান কিভাবে বের করবে? দেখো, একটা সাধারণ নর্মাল একটা ইকুয়েশন দিয়ে, ধরো আমরা ওই এবিসিডি আকারে পড়েছি সেরকম ভাবে এ বি সি ডি। তো আমরা তো এটা জানি ইজ ইকুয়াল টু 0 মাইনাস RT বাই NF ln C D A B, এটা আমরা জানি। এবার এই যে ফরমেশনটা আমরা লিখেছি, এই ফরমেশনে সামুদ্রিক আমাকে বলেছে বের করতে হবে। তো সামুদ্রিক কিভাবে বের করবো প্রথম কথা? আচ্ছা, আমরা দেখো এইবারটা আমরা কিউ দিয়ে চিহ্নিত করতে পারি, কারণ কোনো একটা মুহূর্তে যদি বিক্রিয়ার হার আমাদের মাপতে হয় সেটাকে আমরা কোশেন্ট দিয়ে চিহ্নিত করে, আমরা রাসায়নিক সাম্যাবস্থায় আমরা আগে দেখেছি, তাহলে এটাকে কিউ দিয়ে লেখা যায়। তো যদি এটাকে কিউ দিয়ে লিখি তাহলে সেই মুহূর্তের জন্য তাহলে এটা নিশ্চয়ই তখন এই হবে RT বাই NF ln Q। তো বেসিক বিভব মানে যেটা, সেটা আমরা কার লেফট হ্যান্ড সাইড না রাইট হ্যান্ড সাইড, মানে ক্যাথোড না অ্যানোডের হচ্ছে বেশি? অবশ্যই তড়িৎতাপ প্রবাহ হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, তার মানে কি ক্যাথোডের বেশি। তাহলে ক্যাথোডের প্রথম অবস্থায় ই রাইট সাইডেরটা বেশি থাকছে ই লেফটের তুলনায়। রাইট সাইড মানে কিসের জন্য? ক্যাথোড, লেফট হচ্ছে অ্যানোড। এই যে রাইট সাইড বেশি হচ্ছে, তাহলে তড়িৎতাপ প্রবাহ হচ্ছে কোন দিক থেকে রাইট থেকে লেফটের দিকে। তাহলে রাইটটা আস্তে আস্তে কমতে শুরু হচ্ছে, একটা সময় লেফটের সঙ্গে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। যখন এই দুটো সমান হয়ে যাবে তখন সেটা কি হবে? সাম্যাবস্থায় চলে আসবে। যে মুহূর্তে সাম্যাবস্থায় আসবে তখন এটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? তো সাম্যাবস্থায় আসলে তড়িৎদ্বারের যে বিভব সেটা কি হবে? 0 হয়ে যাবে, বিভবটা তো শূন্য হয়ে যাবে, কারণ ln 1 মতো 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে এইটা সমান হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই স্ট্যান্ডার্ড ভ্যালু তো কখনো শূন্য হতে পারে না, স্ট্যান্ডার্ড তো স্ট্যান্ডার্ডই থাকবে। তাহলে সেই মুহূর্তের জন্য ইটা 0, ই 0টা আছে RT বাই NF ln কি হবে? তখন কি হবে এটা? তাহলে RT বাই NF ln K ইকুয়াল টু E0। ঠিক আছে, তাহলে ln K ইকুয়াল টু NF E0 বাই RT। আর এর মান তো জানি, এটা দেওয়া থাকবে উষ্ণতা, নাম্বার অফ ইলেকট্রন কোথা থেকে পাবো? যে সেল হাফ সেল আমি যেখানে পাবো সেই দুটো অর্ধজারণ কোষ বিক্রিয়া লিখলেই নাম্বার অফ ইলেকট্রন বোথ সাইডে সমান, মানে ওদিকে দুটো লাগবে, হ্যাঁ দুটো, তাহলে 2 হবে হচ্ছে এন এর মান। এফ হচ্ছে ফ্যারাডে, আর E0 তো বললাম ক্যাথোড মাইনাস অ্যানোড, বিয়োগ করে দিলে E0টা বেরিয়ে যাবে, সেখান থেকে কেটা বেরিয়ে যাবে। এবার ln কে আছে সবসময়, কেটা যখন বের করবে অঙ্কে কে ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এই যে NF E0 বাই RT, তার মানে এইটা ক্যালকুলেশন করে নেবে, 10 টু দি পাওয়ার বসিয়ে দেবে, দিলে কে এর মানটা কি হয়ে যাবে? বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এইরকমভাবে সামুদ্রিক, এটা গাণিতিক আকারেও কিন্তু আসতে পারে পরীক্ষার সময়। ঠিক আছে, নেক্সট এবার যেটা আছে সেটা হচ্ছে গাঢ়ত্ব কোষ। গাঢ়ত্ব কোষটা দু ধরনের, একটা হচ্ছে তড়িৎ এই বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ, আর হচ্ছে তড়িৎদ্বারের গাঢ়ত্ব কোষ। কিছু এক্সাম্পল আছে ভিতরে, সেই এক্সাম্পলগুলো একটু দেখবে। ওই যে আগের যে জিঙ্ক দিয়ে যেটা বললাম যে C1 বের করতে হবে, তারপরে একটা দুটো উদাহরণ আছে, সেই উদাহরণগুলো দেখবে কোনো জায়গায় তুমি ইকুয়েশন যে অর্ধজারণ বিক্রিয়া দুটো লিখেছো, সেই অর্ধজারণ বিক্রিয়া দুটো তোমার কোনো জায়গায় একটা ইলেকট্রন আছে, কোনো জায়গায় এদিকে দুটো ইলেকট্রন আছে, তীর চিহ্ন এই পাশে আর ধরো এই পাশে, তাহলে এই যেটা একটা আছে এটাকে কিন্তু অবশ্যই 2 দিয়ে গুণ করে নেবে, তাহলে সবার সঙ্গে 2 গুণ হবে, এবং ইলেকট্রন সংখ্যা তখন n এর মান কিন্তু কত হবে? 2 হবে, কিন্তু এখানেও 2 হয়েছে, এখানেও 2 হয়েছে। এইবার দেখবে যেহেতু ধরো সিলভার আছে, সিলভারের সঙ্গে ধরো এই যে আমরা উদাহরণ দিয়ে বলছি Ag প্লাস প্লাস ইলেকট্রন দিয়ে হলো Ag হলো,
যদি এর সঙ্গে তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কি হবে 2Ag প্লাস প্লাস 2 ইলেকট্রন 2Ag। তাহলে তুমি যখন এই সমীকরণ লিখবে ধরো এটা এটা কি Ag 2 লিখছো আর নিচে কি হবে Ag প্লাস তার মাথায় কত লিখবে 2 লিখবে। এটা তো 1 কারণ এটা সলিড, কিন্তু এইটার মাথায় কিন্তু 2 আছে, এটা কিন্তু মনে থাকে যেন যা বসাবে তাকে কিন্তু উপরে 2 দিয়ে পাওয়ার এবার গুণ করে নেবে। এটা এরকম ধরনের ম্যাথও কিন্তু আছে, ঠিক আছে। সবসময় দুইটা মানে নাম্বার অফ ইলেকট্রন দু সাইডে যেটা সমান হচ্ছে যা গুণ করছি সেটা ব্যাপার না, এটা যা হচ্ছে এখানে সেইটাই কিন্তু এনের মান হয়। এবার দেখো যেটা তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ, এখানে মানে যেটা নেওয়া হচ্ছে ক্যাথোডে এবং অ্যানোডে সেমই জিনিস হওয়ার জন্য এর একটা পার্ট দেখবে লাস্টে বাদ চলে যাবে, মানে E0 ভ্যালুটা সেখানে কোনো রকম কোনো মূল্যই থাকবে না। E0 তো কী করে হবে, E0 তো যদি ক্যাথোড মাইনাস অ্যানোড, ক্যাথোডে যা হচ্ছে অ্যানোডেও তাই হচ্ছে রিভার্স, তো ভ্যালুটা হচ্ছে 0ই হবে। একটা সেল লিখছি দেখো প্ল্যাটিনাম তড়িৎদ্বার দিয়ে, হাইড্রোজেন 1 অ্যাটমোস্ফিয়ার HCl C1M HCl লিখলাম C2 মোলার এটা কনসেন্ট্রেশন, আর এখানে হচ্ছে হাইড্রোজেন গ্যাস এটা হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার প্লাটিনাম C1 থেকে C2টা কিন্তু বড়। তা এখানে যদি এই বিক্রিয়া হয় তাহলে অ্যানোডে এবং ক্যাথোডের উল্টো বিক্রিয়া হবে একদম পুরো। প্রথমে অ্যানোডটা লিখছি দেখো, হাফ হাইড্রোজেন গ্যাস 1 অ্যাটমোস্ফিয়ার H প্লাস C2M ইলেকট্রন। দেখো তো ক্যাথোডে শুধু উল্টো হবে না, H প্লাস C1M প্লাস ইলেকট্রন, এটা C1 সরি এটা C1 এটা C2, half of H2 or atmosphere। তো এই যে বিক্রিয়াটা লিখেছি দেখো এটা তো কেটে যাচ্ছে, ইলেকট্রন কেটে যাচ্ছে, তো অনলি থাকছে কি H প্লাস C2M থেকে সেই H প্লাস C1M। তা এখানে আলটিমেট কি পেলাম, E ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই কত হবে 1, একটা ইলেকট্রন তো আর লগ C1 বাই C2 হবে, কারণ C1 এটার জন্য আর বিক্রিয়া তো C2 এটার জন্য, সেলটা এরকম ভাবে রিপ্রেজেন্ট হবে, ঠিক আছে। E0টা কেন তাড়িয়ে দিলাম, এটা থাকবে না কিন্তু পরবর্তী স্টেপে E ইকুয়াল টু এটা লিখবো, কারণ দেখো এই যা ক্যানোড আর এই যা ক্যাথোড একই রিয়াকশন উল্টানো, তার মানে কি ভ্যালুটাই তো মানে যাই হোক 2 মাইনাস 2 আলটিমেট 0ই তো হবে, যাই নিয়ে করলে এই ভ্যালুটা কিন্তু থাকবে না, ঠিক আছে। তো এর নিচে দেখবে তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ বিক্রিয়াও আছে সেই একই হাইড্রোজেন দিয়ে, কিন্তু ওখানে প্রেশারের সাপেক্ষে করা আছে, সেখানেও এটা বাদ যাবে এই রাশিটা, ঠিক আছে। এবার হচ্ছে দেখবে নান্স সমীকরণের সাহায্যে অর্ধকোষের একটা গাঢ়ত্ব নির্ণয়, ওই C1 বের করেছে, আমি আগে এই C1 একটা ম্যাথমেটিক্যাল করালাম যে C1 বের করবে, অনেক সময় বললাম এটা বলে দেবে, C1টা বের করতে বলবে, সেটাকেই একসঙ্গে বলে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা আছে আরেকটা টপিক, সেটা হচ্ছে তড়িৎচালক বল এবং কোষ বিক্রিয়া এবং গিবস মুক্ত শক্তি যেটা হ্রাস বা গিবস মুক্ত শক্তির সঙ্গে যে সম্পর্ক সেটা কিভাবে হচ্ছে দেখো। তাহলে এটা তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষটা আছে, আর পার্শিয়াল প্রেসার দিয়ে যেটা আছে সেটা হচ্ছে তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ, একটু দেখে নিও। নেক্সট যেটা বলছি
দেখো আমরা সিস্টেমের কৃতকার্যটা দেখব, সেটা হচ্ছে ডব্লু ম্যাক্স দিয়ে এন মোল মানে ইলেকট্রন, সেখানে ইলেকট্রন এন মোলের সঙ্গে সেখানে তড়িৎচলক বল হবে কি ই সেলের জন্য, তো সেটা হবে তড়িৎচলক বল। এন মোল ইলেকট্রনের জন্য তড়িতের পরিমাণ কত? এন মোল ইলেকট্রন তড়িৎ পরিমাণ এনএফ নাম্বার অফ ইলেকট্রন, আর হচ্ছে ফ্যারাডে যতটা থাকে, তাহলে তড়িৎ প্রবাহ জনিত কৃতকার্য সমান প্রবাহিত তড়িতের পরিমাণ তড়িতের পরিমাণ ইন্টু বিভব প্রভেদ। প্রবাহিত তড়িতের পরিমাণ কত এনএফ, আর এই যে বিভব প্রভেদ আমি বলেছিলাম বিভব প্রভেদ সমান কি হয় তড়িৎচালক বল, তাহলে আলটিমেট কি হবে বিভব প্রভেদের জায়গায় কি লিখব কি ই সেল, এটা কি হবে কৃতকার্য মানে কি ডব্লু ম্যাক্স। এবার এখানে যে জিনিসটা বলার, ম্যাক্সিমাম ওয়ার্ক ডানটা কখন হয় যখন সেই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হচ্ছে, তার মানে গিবস মুক্ত শক্তির মানটা কি হচ্ছে নেগেটিভ মুক্ত শক্তি, তাহলে এইটার সমান আমরা লিখতে পারি মাইনাস ডেল্টা জি ইকুয়াল টু এনএফ ই সেল, ডেল্টা জি ইজ ইকুয়াল টু এনএফ ই সেল মাইনাস ডেল্টা জি ইজ ইকুয়াল টু মাইনাস এনএফ ই সেল। তো এই যেটা লিখেছি এই কনসেপ্ট থেকে কিছু জিনিস বা ধারণা আসবে, এইটা কিন্তু নর্মাল লিখেছি, অনেক সময় এইটা কিন্তু কি হয় স্ট্যান্ডার্ড ফর্মে আসে মাইনাস এনএফ ই সেল এর মাথায় জিরো, তাহলে প্রমাণ অবস্থা বলেছে, দেখবে কি চাইছে প্রমাণ বলছে না নর্মাল, প্রমাণ বললে কিন্তু এই ওপরে পুটলি মানে শূন্যটা দিতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে দু তিনটে জিনিস, কোনো বিক্রিয়া আমরা জানি ডেল্টা জি এর মান যদি নেগেটিভ হয় তাহলে সেই বিক্রিয়াটা কি হয় স্বতঃস্ফূর্ত হয়। ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে আমরা স্বতঃস্ফূর্ত হয় আমরা জানি, পজিটিভ মানে অস্বতঃস্ফূর্ত, আর ডেল্টা জি ইকুয়াল টু জিরো মানে হচ্ছে সাম্যাবস্থায় আছে। তো এই যে তিনটে কন্ডিশন আমি লিখেছি, আমি বলেছি ই সেলের মান সবসময় কি হয় পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয় তবে প্লাসে মাইনাসে মাইনাস হবে তাহলে এটা স্বতঃস্ফূর্ত হবে, এটা যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ হয়ে যাবে তাহলে অস্বতঃস্ফূর্ত হয়ে যাবে, তাহলে অবভিয়াসলি এটা কি হতে হবে পজিটিভ হতে হবে। তাহলে আমি যদি আগে ব্যাক ক্যালকুলেশন করে বলছিলাম যে হ্যাঁ ক্যাথোড মাইনাস অ্যানোড যাই করি পজিটিভ হয়, তাহলে আলটিমেট রিয়াকশন সবসময় স্বতঃস্ফূর্ত টেন্ডেন্সির দিকে ম্যাক্সিমাম যায়, তাহলে অবশ্যই কেন স্বতঃস্ফূর্ত হচ্ছে বোঝা গেল। তাহলে কন্ডিশন তিনটে, একটা জিরো হতে পারে, এই মানটা জিরো হতেই পারে, জিরো সেলের মান জিরো হতে পারে, হাইড্রোজেন প্রমাণ হাইড্রোজেন তড়িৎ বিভব, প্লাস মাইনাস, তো এটার মান অবভিয়াসলি প্লাস হবে, তার জন্য স্বতঃস্ফূর্ত অস্বতঃস্ফূর্ত, তাহলে কন্ডিশনের উপর বেস করে কিন্তু ডেল্টা জি এর মানটা ভ্যারি করে। অনেক সময় এটা দিয়ে অঙ্ক আসে, তো ই সেলটা বের করবো কি করে, এই মানে জিরো সেল ক্যাথোড মাইনাস অ্যানোড, ক্যাথোড এবং অ্যানোডের ওইটা হাফ সেল দিয়েও, মানে আমার যদি ওই এইরকমভাবে হাফ সেল দিয়েও থাকে সেখান থেকে আমরা সরি সেল রিপ্রেজেন্ট করা থাকে, সেখান থেকে হাফ সেল রিয়াকশন করে ফুল সেল রিয়াকশন তৈরি করতে পারি। আমি ফুল সেল রিয়াকশন তৈরি করবার নামটার সমীকরণটাও লিখতে পারি, যেটা হচ্ছে 0.059/2 বা এন দিয়ে হচ্ছে লগ, যে ইকুয়েশনটা লিখছিলাম ফর্ম লিখতে পারি, ওখানে কোনো কোনো ডাটা দেওয়া আছে কি ডাটা নেই, সেই ডাটা দিয়ে আমি ডেটা বের করতে পারি। অনেক সময় এইটা ক্যাথোড ম্যাগনেট করে বের করে নিয়ে ডেল্টা জি মান বের করতে পারি, কেটা বের করতে পারি আগের একটা সমীকরণ লিখেছি, হ্যাঁ। তাহলে এইগুলো কিন্তু ইকুয়েশনগুলো বের করা এবং ইকুয়েশনগুলো টাইপ তার অ্যাপ্লিকেশন আকারে সেগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তাহলে ডেল্টা জি তাৎপর্য সমীকরণের তাৎপর্যগুলো কিন্তু পড়তে হবে, তাহলে ডেল্টা জি এর সঙ্গে ই এর সম্পর্ক কিন্তু পরীক্ষায় জানতে যায়, ঠিক আছে।